স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। উৎপাদন খরচ 10 ভাগ কমানো গেলে রপ্তানি 20 ভাগ বাড়বে বলে বলছেন উদ্যোক্তারা। এক্ষেত্রে চাতাবাদ এবং বন্দর সুবিধা বাড়ানোর কথা বলছেন তারা। সাউথ এশিয়ার দেশগুলোর জন্য রপ্তানি সক্ষমতা বিষয়ক বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশের রপ্তানি খাতে ব্যবসার পরিবেশ এবং তৈরি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা সহ 4টি নীতিগত পরিবর্তনের কথা জানিয়েছে বিশ্ব ব্যাংক। আজ আমরা আলোচনা করব প্রতিষ্ঠানের উৎপাদনের সক্ষমতা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্ব ব্যাংকের ট্রেড অ্যান্ড কম্পিটিটিভনেসের জ্যেষ্ঠ প্রতিবেদক ডক্টর মাসরুর রিয়াজ। ডক্টর রিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন আপনি? ভালো, থ্যাংক ইউ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভি। সম্প্রতি সময় বিশ্ব ব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে যে আগামী 2030 সালের মধ্যে বিশ্বের কম্পিটিটিভনেস, যদি আমরা বলি ফ্যাক্টরি ওয়ার্কের কথা বলি, যে মোস্ট অফ দ্য লেবার ফোর্স হবে সাউথ এশিয়াতে, এবং এই লেবার ফোর্সটা তারা একটা ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রিতে বড় ভূমিকা রাখতে পারে। এবং এক্ষেত্রে আপনার বাংলাদেশের ক্ষেত্রে বড় একটা সম্ভাবনা দেখছেন এই হিসাবে যে সেক্ষেত্রে বাংলাদেশের যে নতুন ওয়ার্কিং ফোর্স হচ্ছে, তারা এই যে বিশাল একটা কর্মযোগ্যে তারা এসে প্রবেশ করতে পারবে। এবং বলা হচ্ছে প্রায় প্রতি বছর 10 লক্ষ বাংলাদেশের নতুন মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছে। কিন্তু মূল চ্যালেঞ্জটা হচ্ছে আসলে তাদের জন্য মানে কাজ জোগাড় করা। সেই প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো কোথায়, যেটা বাংলাদেশের প্রাইভেট সেক্টরে আসলে কাজে সম্পৃক্ত করতে হতে পারে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্মসংস্থান এবং বাংলাদেশের উন্নয়ন দুটি ওতপ্রোতভাবে জড়িত। তো আমি প্রথমেই একটু সাউথ এশিয়ার কনটেক্সটে শুরু করি। যে রিপোর্টটা আপনি রেফার করেছেন, আমরা বিশ্ব ব্যাংক গ্রুপের ট্রেড অ্যান্ড কম্পিটিটিভনেস বিভাগ থেকে সাউথ এশিয়ার কম্পিটিটিভনেসের উপর এই রিপোর্টটা, আপনারা জানেন গত সোমবারে আমরা বাংলাদেশে এটি লঞ্চ করা হয়েছে। তো এই রিপোর্টটার থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাউথ এশিয়া, আপনি ঠিকই বলেছেন, 2030-এর মধ্যে অ্যাটলিস্ট 25% অফ ওয়ার্ল্ডস ইয়াং পপুলেশন উইল বি লিভিং ইন সাউথ এশিয়া, কর্মক্ষম যে জনগোষ্ঠী। তো এখন এটা একটা কিন্তু বিরাট অ্যাডভান্টেজ একদিকে, কিন্তু আরেকদিকে এটা একটা চ্যালেঞ্জও তাদের জন্য। তো যে বেটার এবং ফর্মাল জবস অ্যাজ মাচ অ্যাজ পসিবল, সেটাতে সেই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এখন বাংলাদেশ এবং সাউথ এশিয়ার অন্যান্য দেশ এই কর্মসংস্থান সৃষ্টি এবং তার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অনেক দূরে গিয়েছে, এবং খুবই ইমপ্রেসিভ ট্র্যাক রেকর্ড যদি আপনি গত 2 বা 3 দশক দেখেন সাউথ এশিয়ার পরিপ্রেক্ষিতে। এই জবগুলো কার থেকে এসেছে? মোস্টলি প্রাইভেট সেক্টর লেড, এবং বিশ্বের উন্নত দেশ, মধ্যম আয়ের দেশ এবং উন্নয়নশীল দেশ সবখানেই ট্রেন্ডটা হলো এখন প্রাইভেট সেক্টর লোড গ্রোথ, এবং এই জবস যেগুলো, এই কর্মসংস্থান যেগুলো প্রয়োজন, তার সিংহভাগই আসবে প্রাইভেট সেক্টর থেকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, সেই প্রাইভেট সেক্টরকে আপনি কিভাবে গ্রো করতে সহায়তা করছেন, বা গ্রো করার মতো পরিবেশ, প্রাইভেট সেক্টরের বৃদ্ধির পরিবেশ, সেটা কি সহায়ক ভূমিকা আছে নাকি? দক্ষিণ এশিয়ার অনেক ভালো দিক আছে এই প্রাইভেট সেক্টর দিক থেকে, অনেক ধরনের ইনোভেশন আছে বিভিন্ন সেক্টরে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ পৃথিবীতে খুব নেতৃত্বদানকারী অবস্থানে আছে। যেমন আপনি জানেন, আমাদের বাংলাদেশ আর রেডিমেড গার্মেন্টস এর সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার আফটার চায়না। সেটা একটা বিরাট অর্জন বাংলাদেশের। সেইভাবে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবারই কোনো না কোনো সেক্টরে, আমরা যেটাকে বলি এক্সেলেন্স, আইল্যান্ডস অফ এক্সেলেন্স আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পৃথিবী জুড়ে যে পোটেনশিয়াল, এই বিশ্ব বাণিজ্যের সাথে সম্পৃক্ততা এবং সেটার কারণে প্রোডাকশন ক্যাপাসিটি এবং প্রাইভেট সেক্টর অ্যাক্টিভিটি আরো বাড়ানো, যে পোটেনশিয়াল আছে, সেই পোটেনশিয়ালটা এখন পর্যন্ত সাউথ এশিয়ার দেশগুলো সম্পূর্ণভাবে নিতে পারছে না। এর মূল কারণটি হলো সাউথ এশিয়ার যে প্রতিযোগিতার সক্ষমতা বা কম্পিটিটিভনেস যেটা আমরা বলি, সেটা দেখা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ইন্ডেক্স যদি আমরা দেখি, গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, ডুইং বিজনেস, লজিস্টিক্স পারফরমেন্স ইন্ডেক্স, যেগুলো ব্যবসার পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেখানে সাউথ এশিয়ার দেশগুলো খুব একটা ভালো করছে না গ্লোবাল অ্যাভারেজের সাথে যদি আমরা তুলনা করি। তো সেই একই বাংলাদেশের জন্য সেই একই সম্ভাবনা প্রযোজ্য, কিন্তু চ্যালেঞ্জগুলো সেই একইভাবে প্রযোজ্য। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ডক্টর মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যে সাউথ এশিয়ার পরে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এই অঞ্চলে, পৃথিবীর এই অঞ্চলে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এবং 2030 সালের মধ্যে বড় সংখ্যার মানুষ তারা কর্মজগতে প্রবেশ করবে। কিন্তু এই সম্ভাবনাকে আমরা যদি ধরতে চাই, তাহলে বেশ কিছু বাধার কথা বলা হচ্ছে। তার এক বড় বাধা হচ্ছে আমাদের রেগুলেশনসের সমস্যা আছে, আমাদের অবকাঠামোর সমস্যা আছে। কিন্তু সমাধানের উপায়টা কি? আমরা আসলে এই কথা বারবার বলছি, আমার একই সমস্যার কথা বলি আমরা। পলিসি আসলে কেমন হওয়া উচিত, নীতি কেমন হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই আমরা যেটাকে বলি যে দিস ইজ দ্য এশিয়ান সেঞ্চুরি, অ্যান্ড এশিয়ান সেঞ্চুরির মধ্যে আবার হয়তো এই আগামী 20 বা 30 বছর হবে সাউথ এশিয়ান ডমিনেশন ইন দ্যাট এশিয়ান সেঞ্চুরি।
এটাই জন্য বললাম যে এখনই কিন্তু মানে ভারতের প্রবৃদ্ধি চীনের সাথে বেশি, বাংলাদেশ খুব একটা পিছিয়ে নাই, জি। এবং আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পয়েন্ট অফ ভিউ থেকে সাউথ এশিয়া হচ্ছে একেবারে একটা তরুণ সেই কাজে এই তারুণ্যকে যদি আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ হ্যাঁ, দৌড় দিতে, তাহলে সেই দৌড়ে কিন্তু যেটার সম্ভাবনাটা বেশি। রাইট। এখন কথাটা হচ্ছে যে সেজন্য কি দরকার, সেজন্য দরকার এই তরুণটা যেন স্প্রিন্ট করার জন্য, মানে এই দৌড়টা তো অল্প দৌড় দৌড়ে হবে না, এটা না। আমাদের গ্রামের দৌড় না, শহরের দৌড় না, এটা হচ্ছে আন্তর্জাতিক দৌড়, অর্থাৎ ইন্টারন্যাশনাল কম্পিটিশন, অলিম্পিক রেসের মতো রাইট একটা। রাইট। তো এখানে সক্ষমতা তাদের বাড়াতে হবে। সক্ষমতাটা কোথায়? সেটা শ্রমিকদের সক্ষমতা বাড়াতে হবে। শ্রমবাজারে তো তারা ঢুকলো, ধরেন সারা দক্ষিণ এশিয়াতে 2 মিলিয়ন করে ইয়াং পার্সন অ্যাড হচ্ছে শ্রমবাজারে, 2 মিলিয়ন প্রতি মাসে, প্রতি মাসে। আচ্ছা, এবং তো এই যে প্রতি মাসে 2 মিলিয়ন করে এদেরকে চাকরির ব্যবস্থা করা, এবং তার মধ্যে বাংলাদেশ হচ্ছে 2 মিলিয়ন করে প্রতি বছরে। তো কাজেই এখানে আমাদের বিরাট কিছু কর্মযোগ্য করাতে হবে। সেটা কি? Exactly. এক নম্বর হচ্ছে এই পটেনশিয়াল লেবার ফোর্সকে দক্ষ করে তুলতে হবে। এখানে একটা বড় রকমের ঘাটতি রয়েছে। ন্যাশনাল ইন্টারভেনশনের প্রয়োজন আছে, স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, এবং সার্ভিস সেক্টরকে একটা মোর প্রোডাক্টিভ সেক্টর হিসেবে নিয়ে আসতে। সার্ভিস সেক্টর কিন্তু আমাদের জাতীয় আয়ের 52%। যথেষ্ট 52। সেই 52%কে কিন্তু আমরা পিছিয়ে রেখে শুধু ম্যানুফ্যাকচারিং করলেও হবে না, সেখানেও করতে হবে, কিন্তু সার্ভিসকে ভুলে গেলে হবে না, এবং সেখানে বিরাট রকমের সম্ভাবনা আছে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যেটা এই রিপোর্টের বিষয়, সেটা হচ্ছে যে একটা এক্সপোর্ট পাওয়ার হাউস হিসেবে Export গড়ে powerhouse তোলা বলা যায়, হচ্ছে। এবং সেজন্য অনেক কিছু ইন্ডিকেশন এখানে দেওয়া আছে। জি। সেইগুলোকে যদি প্রুভেন জিনিসগুলোকে যদি আমরা এখানে বাস্তবায়ন করতে পারি, সেটা আসলে আমাদের জন্য সেটা। ডক্টর মনসুর, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় নেব ছোট্ট একটা বিরতির। আপনারা ছোট্ট একটা বিরতি, আমাদের সাথে থাকবেন, ফিরছি এক্ষুনি। ফিরছি আবার আলোচনায়। ডক্টর রিয়াজ, আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন ডক্টর মনসুর কিন্তু বলছেন যে দক্ষতার কথা বলছেন, এই দক্ষতা আমরা জানি যে এই এলাকায় মানুষের শ্রম ক্ষমতাটা কম, মানে এফিসিয়েন্সি কম। এই এফিসিয়েন্সি বাড়াতে হলে এর সাথে শিক্ষার আছে, ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এইগুলো কি সেই দিকে নজর দিচ্ছে কিনা আমাদের যারা কর্তা ব্যক্তি, যারা পলিসি নির্ধারণ করছেন? অ্যাবসলিউটলি। সো এই শ্রমিকের দক্ষতা, এন্টারপ্রেনিয়রের দক্ষতা এবং দেশের অর্থনীতির দক্ষতা এবং ব্যবসায়িক পরিবেশের কার্যকারিতা, এগুলো সবগুলো মিলেই কিন্তু এই দক্ষতা ফুটে উঠবে। তো এর একটা বেসিক মেজার এবং খুব ফার্ম লেভেল মেজার হচ্ছে প্রোডাক্টিভিটি, যেটা শ্রমিকের দক্ষতার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, বাট সেটাই একমাত্র ফ্যাক্টর নয়, আরও কিছু ফ্যাক্টর আছে। তো প্রোডাক্টিভিটি আপনার ইনক্রিজে কয়েকটা ফ্যাক্টর ভূমিকা পালন করে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো শ্রমিকের দক্ষতা, যেটা স্কিলসের মাধ্যমে আপনি যে সঠিক প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ এবং অন্যান্য যে আপনার প্রোডাকশন রিলেটেড যে এবং ব্যবসা রিলেটেড যে প্রশিক্ষণটা, সেই স্কিলস ডেভেলপমেন্টটা সবচাইতে ইম্পর্টেন্ট। তো স্কিলস ডেভেলপমেন্টে বাংলাদেশ সরকার এবং প্রাইভেট সেক্টর দুই পক্ষেই আমরা দেখেছি তাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আছে যে স্কিলস গ্যাপটা খুব বেশি বাংলাদেশের, এবং বাংলাদেশের যে এক্সপোর্ট পোটেনশিয়াল এবং বিভিন্ন যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস পোটেনশিয়াল ডোমেস্টিক মার্কেটেও সেই তুলনায় দক্ষ কর্মী পাওয়া যাচ্ছে না, এবং সেদিকে সরকারের যথেষ্ট নজর আছে, এবং প্রাইভেট সেক্টর এই ব্যাপারে অত্যন্ত সোচ্চার। তবে আমি আশা করব যে সরকার এবং প্রাইভেট সেক্টর একসাথে মিলে এই কাজটি করবে, কারণ এটি কিন্তু শুধু সরকার বা শুধু প্রাইভেট সেক্টরের কাছে সবাইকে মিলে এই কাজ করতে হবে। ডক্টর মনসুর, আপনি বলছিলেন যে এক্সপোর্ট হাব হওয়ার যে পটেনশিয়াল বাংলাদেশের সামনে এই সুযোগ এসছে, সেই সুযোগে আসলে আমরা কতটা রাইট ট্র্যাকে আছি? আমরা কিছুদিন আগেও জানি যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং যারা রপ্তানিকারক তারা বলছেন যে বাংলাদেশের এক্সপোর্ট তারা 2020 সালের মধ্যে 50 বিলিয়ন তারা নিতে চান, যেটা আমাদের এখন মোটামুটি 30 বিলিয়নের মতো আছে ইউএস ডলার। এর সাথে যে এই নতুন যে চ্যালেঞ্জ আসছে, আমরা কি সেই এক্সপোর্ট হাব হওয়ার মতো যথেষ্ট পথে এগোচ্ছি কিনা? গার্মেন্টে আমরা অলরেডি এক্সপোর্ট হাব, একটা গ্লোবাল এক্সপোর্ট হাব, সেটা নিয়ে সন্দেহ নাই। আমাদের ছাড়া এখন কোনো বড় ক্রেতা প্রতিষ্ঠান নাই যারা বাংলাদেশ থেকে সোর্সিং করে না, এটা খুবই কম। তারা হয়তো নিশ মার্কেট থাকতে পারে, কিন্তু বড় যে কোনো ক্রেতারা তারা কিন্তু বাংলাদেশ থেকে সোর্সিং করছে। এখানে আমাদের তেমন আমাদের কোনো সন্দিহান হওয়ার কোনো কারণ নেই গার্মেন্টের ব্যাপারে। প্রশ্নটা যেটা আসে যে এটাকে আমাদের একটা ব্রডার বেসে নিতে হবে, কারণ এক্সপোর্টটা হাব শুধু একটা প্রোডাক্টের উপর থাকাটা কিন্তু কোনোভাবেই যৌক্তিক নয়, এবং একটা রিস্ক ফ্যাক্টর চলে আসে। কারণ ওই বাজারটা যদি কোনো কারণে আমরা হারিয়ে ফেলি বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে হোল ইকোনমি থুবড়ে যাবে, এবং সেটা আমাদের জন্য একটা কান্ট্রি রিস্ক বড় রকমের।
কাজে আমাকে ডাইভার্সিফাই করার জন্য অপশন খুঁজতে হবে, নট দ্যাট যে আমরা গার্মেন্টকে টেনে রাখবো তা না, গার্মেন্টের মতো গার্মেন্ট যাবে, আসলে আমরা ডাইভার্সিফাই করতে পারি, কিন্তু গার্মেন্টের থেকে আমরা অন্যান্য স্পিল ওভার এফেক্টগুলো আমরা চাই, এবং সেখানে আমাদের করতে হলে পরে অনেকগুলোই চিহ্নিতকরণ হয়েছে। এই রিপোর্টেও কিন্তু বেশ কিছু জিনিস চিহ্নিত করা হয়েছে, যেমন আমাদের ট্রেড রেজিমটাকে ওপেন করে দিতে হবে। অন্যান্য গার্মেন্টসরা যে সুবিধাগুলো পাচ্ছে, যেটা হচ্ছে র মেটেরিয়াল আনছে, র মেটেরিয়াল পাঠাচ্ছে অবধ, মানে একেবারে কোনো রকমের বাধাহীনভাবে, সিমলেসলি, সেই জিনিসটা যদি আমরা আরো অনেকগুলো সেক্টরকে দিতে পারি যাদের একই ধরনের সম্ভাবনা আছে, তাহলে তারাও কিন্তু এই জিনিসগুলো রেপ্লিকেট করতে পারে, এই এক্সপিরিয়েন্সটাকে আবার আমাদের দেশে আরেকটা অন্য সেক্টরগুলোকে নিয়ে আসতে পারে। তারা কারা? এক্স্যাক্টলি, তারা হচ্ছে, আমরা অনেকেই অনেক কথাই বলি, এখানে একেবারে ডেফিনেটলি বলা যাবে না যে এই সেক্টরগুলি হতে হবে, কিন্তু এখানে আমরা অনেকগুলো লেবার ইন্টেন্সিভ খাত দেখতে পারি, যেমন আমাদের ফুটওয়্যার আছে একটা, এটাও কিন্তু সেলাই করার টাইপেরই, কিন্তু একটা হিউজ মার্কেট। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি আমাদের টয় ইন্ডাস্ট্রি, আমাদের প্লাস্টিক ইন্ডাস্ট্রিও আছে, আমাদের সুইংও আছে, কিন্তু আমাদের টয় নাই। আচ্ছা আচ্ছা, এটা নেচার কমপ্লিমেন্ট, এখানে আমরা করতে পারি। তো আমি মনে করি যে আমাদের এটার বাইরে যদি আমরা লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা চিন্তা করি, সেটাও হতে পারে। এবং আরেকটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু বড় অ্যাঙ্কার ফার্ম যদি আমরা আনতে পারতাম, তাহলে লাইট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক্স এই দুটোকে আমরা খুব দ্রুত বাড়াতে পারতাম। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পল হচ্ছে ভিয়েতনাম ইলেকট্রনিক্সে, স্যামসাং ওখানে যাওয়াতে, এবং তার আগে থেকেও তারা, এখন তাদের $40 বিলিয়ন ইন্ডাস্ট্রি, অ্যাগ্লোমারেশন এফেক্ট ইজ হিউজ অ্যান্ড দে আর গ্লোবাল সাপ্লায়ার অফ ইলেকট্রনিক প্রোডাক্টস। সেকেন্ড এক্সাম্পল দিচ্ছি থাইল্যান্ড, অটো পার্টস। আফটার জাপান, দে আর দ্য লার্জেস্ট অটো পার্টস প্রডিউসার্স ইন এশিয়া। তো এই যে থাইল্যান্ড, এখানে তাদের নিজস্ব কিছু নাই, সবই কিন্তু বিদেশি প্রতিষ্ঠান, এবং পরে থাই কোম্পানিগুলো সেটাতে অ্যাডাপ্টেশনের মাধ্যমে তারা ওখানে ওই স্কিলগুলো অ্যাকোয়ার করে নিয়েছে। ফলে তারা সব বড় বড় কোম্পানিতে, টয়োটা হোক, নিসান হোক, বা অন্য যে কোনো জিএম হোক, তারা কিন্তু সাপ্লাই করছে অটো পার্টস ফ্রম থাইল্যান্ড। এই দিকে আমাদের নজর দিতে হবে। ডক্টর রিয়াজ, এক্ষেত্রে বিদেশি ইনভেস্টমেন্ট কথা যদি বলি, বড় বড় যেটা বলছেন, বড় বড় কোম্পানি যেখানে ইনভেস্ট করে, সেটা একটা বড় সুযোগ হতে পারে। তবে তার আগে আমরা ছোট্ট বিরতি থেকে এসে আপনার কাছে আপনার মতামতটা আমরা জেনে নেব। সময় হলো একটি বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমরা আলোচনা করছি প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই নির্বাহী পরিচালক ডক্টর হাসান এইচ মনসুর, এবং বিশ্ব ব্যাংকের ট্রেড অ্যান্ড কম্পিটিটিভনেসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ। ডক্টর রিয়াজ, আপনার কাছে প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, যে আমরা যে আদার দ্যান গার্মেন্টস, আমরা যে নতুন সেক্টরে বেশি করে ইনভেস্টমেন্ট আনতে চাই, এখানে একটু দরকার হচ্ছে, আমরা বলছি যে বিদেশি ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, বাধাটা কোথায়? আমি একটু অন্যভাবে বলি, আপনি যেটা বলছেন একই কথা। বিদেশি ইনভেস্টমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যেভাবে দেখছি ব্যাপারটা, যে বাংলাদেশের আসান ভাই বলেছেন একটু আগে, আপনার আরএমজি সেক্টর অত্যন্ত ভালো করছে এবং ভবিষ্যতে আশা করা যায় যে খুবই ভালো করবে, কিন্তু এক্সপোর্ট বাস্কেটকে এক্সপ্যান্ড করতে হবে। বাংলাদেশ 83% একটা সেক্টর থেকে আসছে, এটা অনেক ধরনের ইকোনমিক রিস্ক আছে, এক্সটার্নাল রিস্ক আছে, এবং এর সাথে সাথে যে ওয়ার্ল্ড মার্কেটে যে অ্যাডিশনাল অপরচুনিটিস আছে, সেগুলো কিন্তু আমরা নিতে পারছি না যদি এক্সপোর্ট ডাইভার্সিফাই না করি অন্য সেক্টর। এখন সেই সেক্টরগুলোকে গ্রো করতে গেলে যেটা অনেক কিছুর প্রয়োজন, তার মধ্যে একটি প্রয়োজন হলো বিনিয়োগ, সেটা বিদেশি এবং দেশীয় দুটি বিনিয়োগই প্রয়োজন, একটা ছাড়া আরেকটা কিন্তু কাজ করবে না। কিন্তু বিদেশি বিনিয়োগের কার্যকারিতাটা কোথায়? কারণ এই সেক্টরগুলো কিছুটা নতুন, মানে স্মল স্কেল প্রোডাকশন চলছে, কিন্তু এটাকে যদি আপনার অনেক বড় করতে হয়, এখানে অনেক ধরনের নতুন টেকনোলজি, নতুন নো হাউ এবং মার্কেট অ্যাক্সেস, এগুলোর প্রয়োজন আছে, এবং মার্কেট নলেজ। সাধারণত এফডিআই এর সাথে যে একটা বেনিফিট ফাইন্যান্সিং এর সাথে আসে, সেটা হলো ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড স্কিলস। তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন সেক্টরগুলোকে আপনি যদি এগুলোর এক্সপ্যানশনে যান, এবং সেই জন্য এফডিআইটাকে খুব গুরুত্ব সহকারে দেওয়া হচ্ছে, কারণ আপনার এই সেক্টরগুলোয় স্কিলস, টেকনোলজি এবং টেকনিক্যাল নো হাউ, এই তিনটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু এর বাইরেও আরো কিছু জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার এই যে গ্লোবাল মার্কেটের সাথে আপনি কানেক্ট করবেন, সেখানে আপনার ট্রেড রেজিমের একটা বড় ভূমিকা আছে, বাণিজ্যের যে সক্ষমতা, সেখানে ট্রেড পলিসি ইস্যুস আছে, যে ট্যারিফ স্ট্রাকচার, আমাদের বেশিরভাগ র মেটেরিয়াল বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এক্সপোর্টের জন্য, সেই ট্যারিফ স্ট্রাকচারটা কি প্রতিযোগিতামূলক নাকি? আপনার বন্ডেড ওয়্যারহাউস রেজিম, যেটা রেডিমেড গার্মেন্টস অত্যন্ত ভালো কাজ করেছে, খুব কার্যকর, কত সেটাকে ইকুয়ালি অ্যাক্সেস দেওয়া যায় নাকি নতুন সেক্টরগুলো, এগুলো দেখতে হবে। এবং আরেকটা হলো অ্যাগ্লোমারেশন, যেটা একটা টেকনিক্যাল টার্ম, বাট আমি ভেঙে দিচ্ছি। জমি আপনাকে যদি ইনভেস্টমেন্ট আনতে হয়, বেশিরভাগ আসবে ম্যানুফ্যাকচারিংয়ে
অনেক সার্ভিসেও আসবে এবং সার্ভিসেরও অনেক জমি প্রয়োজন, যেমন লজিস্টিক্স, সেই জমির স্বল্পতা আছে আপনি জানেন বাংলাদেশে। সেখানে অবশ্যই গভর্নমেন্টের একটা খুব ভালো উদ্যোগ আছে স্পেশাল ইকোনমিক জোনস ডেভেলপ করা, কিন্তু এটাকে আরো ত্বরান্বিত করতে হবে, কারণ জমির অ্যাক্সেস এবং তার সাথে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার, এনার্জি এবং ইউটিলিটিস যেগুলো আছে, ওয়াটার ট্রিটমেন্টস এন্ড সো অন, এগুলো যদি একসাথে আমরা না দিতে পারি তাহলে কিন্তু বাধাটা থেকে যাবে। ডক্টর মোহাম্মদ, জমির সংকটের কথা সব ব্যবসায়ীরা বলে থাকেন। সাম্প্রতিক সময়ে সরকার 100টি স্পেশাল ইকোনমিক জোন করবার একটা ঘোষণা দিয়েছে এবং ইতিমধ্যেই প্রায় 10-12টার কাজ শুরু হয়েছে। এই ইকোনমিক জোনগুলো কি আসলে আমাদের জমির যে সংকট, মূল সংকট, সেটা সমাধান করতে পারে কিনা? না, এটা পারা উচিত, কারণ সরকারের যে লক্ষ্য যে 1 লক্ষ একর পরিমাণের জমি তারা আগামী 8 থেকে 10 বছরের মধ্যে সেট অ্যাসাইড করে রাখবেন ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস। এটা যদি আমাদেরকে জমি ওইভাবে অ্যাভেলেবল করে দেওয়া হয় তাহলে সরকার দুটো জিনিস করতে পারে। একটা হচ্ছে যে বলতে পারে যে এই এরিয়ার বাইরে আর কাউকে ইন্ডাস্ট্রি করতে দেওয়া হবে না, ফলে অ্যাগ্লোমারেশন এফেক্টটাকে কিন্তু অ্যাক্সিলারেট করা যাবে, অর্থাৎ তারা তখন এই এরিয়াতেই থাকবে এই ফার্মগুলো। রাইট। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এটা অ্যাভেলেবিলিটি অফ ল্যান্ড হচ্ছে রেডিলি, আমি রেডি অ্যাভেলেবল ল্যান্ড পাচ্ছি, আমার পরিকল্পনা থাকলে আমি কালকে একটা জমির জন্য কন্ট্রাক্ট সাইন করতে পারি, যেটা বাংলাদেশের জন্য একটা দুঃস্বপ্ন যে জমি কেনা এবং সেই জমি অধিকার পাওয়া, এটা যে জটিলতা, আইনগত এবং বিভিন্ন রকমের জটিলতা এত বেশি আছে, কন্ট্রাক্ট এনফোর্সমেন্টের প্রবলেম আছে এখানে। তো এই জিনিসগুলো থেকে যদি ফার্মগুলোকে বের করে আনা যায় তাহলে কন্ট্রাক্ট এনফোর্সমেন্টের একটা বিরাট ঝামেলা থেকে উদ্যোক্তারা মুক্তি পেয়ে যায় এবং তারা সরাসরি তখন বিনিয়োগ কার্যক্রমের দিকে মনোযোগ দিতে পারে। রাইট। তো এই আমি মনে করি ইনস্টেড অফ গোয়িং টু দ্য কোর্ট অ্যান্ড গেটিং ইনজাংশন তার জমির অধিকার রাখার জন্য, যেটা ব্যাপকভাবে আছে বাংলাদেশে, তো আমি মনে করি যে এইগুলো যদি করতে পারা যায় এটা একটা বড় প্রতিবন্ধকতা কিন্তু দূর করা যাবে। একই সাথে যেটা বললেন যে ইলেকট্রিসিটি, তারপরে যেটাকে বলা পয় নিষ্কাশন ব্যবস্থা বা সেগুলোর এগুলো সব যদি একসাথে থাকে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, তাহলে কিন্তু আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ডক্টর রিয়াদ, বলা হয় যে ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। আমরা বলি অবকাঠামো বাংলাদেশে অনেক সমস্যা, তাহলে তো এখানে ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে, এখান থেকে তাহলে তো মানুষ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ভালো হবে। তারপরও কেন ইনভেস্টমেন্ট হয় না? শুধু কি মানে ট্রেড রেজিমের কথা বা ট্যারিফের সমস্যা? ইনভেস্ট কিন্তু হচ্ছে, একেবারে হচ্ছে না এটা বলা ঠিক হবে না। বাংলাদেশে কিন্তু সরকারি হিসেবে এখন প্রায় 28% অফ জিডিপি কিন্তু ইনভেস্টমেন্ট আছে, যেটার 80% বেশি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট, সেটা 24 বা 25 থেকে বেড়ে কিন্তু 28 হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইজ ইট এনাফ? ইটস নট। এবং সরকারের এবং বাংলাদেশের নিজস্ব ডেভেলপমেন্ট প্ল্যানেই কিন্তু এটা প্রায় 34% নিয়ে যাওয়ার একটা টার্গেট আছে এই কারেন্ট 7th 5-year প্ল্যান 2021 সালের মধ্যে। তাহলে সেই অ্যাডিশনাল ইনভেস্টমেন্টটা আনতে আপনাকে কি করতে হচ্ছে? সেখানেই আসছে এই ট্রেড রেজিম, বিনিয়োগ পরিবেশ, জমির স্বল্পতা, এগুলোকে অ্যাড্রেস করার বিষয়টা। মাসুদ রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আহসান মনসুর, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যৎ নিশ্চয়ই আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুন গসিপের মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।